এই আলোচনাটার শিরোনাম মরণজয়ের গান, উৎস রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গান যারা ভালোবাসেন না, অবশ্য তেমন লোক ঠিক কজন বলা কঠিন, তো তেমন লোকেরা ছাড়া আর সবাই দ্বিধা না করে নিশ্চয়ই এই কথাটা মেনে নেন যে তার কথা এবং সুরের গভীরে কোথায় যেন লুকিয়ে থাকা একটা সঞ্জীবনী প্রেরণা, যেন মৃত্যুবিজয়ী বিশল্যকরণীর মতো অনুভবের অমৃত নির্যাস। সেটা আমরা হয়তো সবসময় বুদ্ধির বিশ্লেষণ দিয়ে খুঁজে পাইনি, কিন্তু বোধের তন্ময় অবচেতনায় ধরে পাই তাকে, পেতে পারি সমস্ত মুহূর্তেই। আর বোধ এবং বুদ্ধি এ দুয়ের মিশ্রণ যখন ঘটে, তখনই তার গানের ভেলায় বেলা অবেলায় ভেসে যেতে পারেন যে কেউ, ঠিক লোকপুরাণ কথার বেহুলার মতো, লক্ষিন্দরের মতো অমরত্বের আশিস সন্ধানে। যেমন পেরেছিলেন লেফটেন্যান্ট জেনারেল নিওনো এক বিষণ্ণ বিকেলে 1965 সালে, কবির জন্মের 100 বছর পূর্তির 4 বছর পরের আগস্ট মাসে। কাহিনীটা বলার আগে সেই বিশেষ গানটার কথা একটু স্মরণ করা দরকার। গীতবিতানের বিচিত্র পর্যায়ের 28 সংখ্যক গান এটি। 1326 বাংলা সনে প্রকাশিত কাব্যগীতি বইতে প্রথম সংকলিত। পরে রাজা নাটক যখন অরূপ রতনে রূপান্তরিত হয়, রবীন্দ্রনাথ তখন সেখানেও এই গানকে সন্নিবিষ্ট করেন। আপাতত ঠিকুজি কুলুজি সন্ধানটা মুলতুবি রেখে বরঞ্চ গানের বাণীগুলোই শুনি। আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে। তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে ফাগুন আসে ফিরে ফিরে দক্ষিণ বায়ে। নতুন সুরে গান উড়ে যায় আকাশ পারে, নতুন রঙে ফুল ফুটে তাই ভারে ভারে। ওগো আমার নিত্য নতুন দাঁড়াও হেসে, চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে। দিনের শেষে নিবল যখন পথের আলো, সাগর তীরে যাত্রা আমার যেই ফুরালো। তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে, শূন্যে আমার উঠল তারা সারে সারে। জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এ গান গেয়েছিলেন ওই বিদ্রোহী সেনানায়ক লেফটেন্যান্ট জেনারেল নিওনো, ডেপুটি চিফ অফ স্টাফ, ইন্দোনেশিয়ান ন্যাশনাল আর্মি। আর সেই ঘটনার অনুষঙ্গেই এর ভাব ও রূপের ব্যঞ্জনায় মিশে গেছে এমন একটি মাত্রা যার তাৎপর্য বড় কম নয়। ওই বিশেষ মাত্রাটি প্রথম অন্বিত হয়েছিল কবির শেষ কৈশোরের কোনো একটি সময়ে, যখন তার তরুণ গলার গান শুনে এক মুগ্ধ অনুরাগিনী বলেছিলেন, রবি, তোমার গান শোনবার জন্যে আমি মৃত্যুর ওপার থেকেও ফিরে আসতি। হয়তোবা সেই প্রীতিময় স্মৃতির স্মরণীতে পথ চলার কোনো এক অবসরেই কবি লিখেছিলেন, তোমার কাছে এবর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। জেনারেল নিওনো অবশ্য শুধু জাগতেই চাননি, জাগাতেও চেয়েছিলেন। সেও যেন রবীন্দ্র কবিতারই চরণ, আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। কাহিনীটা বরং গুছিয়ে নিয়ে গোড়ার থেকেই বলি, কাহিনী নয়, ঘটনাই। এ লেখা যারা শুনছেন, তাদের মধ্যে যারা 1965 সালেও সংবাদপত্রের নিয়মিত পড়ুয়া ছিলেন, তাদের হয়তোবা মনে পড়বে সেই ঘটনার কথা। ওই সময় ইন্দোনেশিয়াতে একটা বিরাট সামরিক অভ্যুত্থান ঘটে। সেটা ঘটে জেনারেল সুহার্তো, ইন্দোনেশীয় সেনাবাহিনীর যিনি অধ্যক্ষ ছিলেন, তার নেতৃত্বে। পৃথিবীর সমস্ত দেশেই যারা প্রগতিদেশী, জনবিরোধী, গণতন্ত্র ও মানবতার শত্রুদের মদদ দেয়, নিজেদের সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্বার্থে ওই ধরনের অপর নামকে প্ররোচনা এবং সহায়তা দেয়, সেদিনও সেই মার্কিন যুক্তরাষ্ট্রই ছিল ওই প্রতিক্রিয়াশীল অভ্যুত্থানের অন্তরালে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রনায়ক সুকর্ণকে ক্ষমতাচ্যুত করাটা তখন
মার্কিন সাম্রাজ্যবাদী রাষ্ট্রশাসকদের কাছে খুব জরুরি হয়ে উঠেছিল। কারণ ততদিনে নেহেরু, নাসের, টিটো, সুকর্ণের যৌথ নেতৃত্বে যে শান্তিকামী এবং সহাবস্থানে বিশ্বাসী জোট নিরপেক্ষ তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্রগোষ্ঠী সংহত হয়ে উঠেছিল, সেটিকে তারা বুঝেছিল ঈশান কোণের অশনি সংকেত হিসেবেই। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে তাদের আক্রোশটা আরও বেশি ছিল এই কারণেই যে সে দেশে, একমাত্র সেই দেশেই বান্দুং সম্মেলনে যে জোট নিরপেক্ষ দেশগুলি গড়ে উঠেছিল তাদের মধ্যে, তো ওই দেশেই রাষ্ট্র পরিচালনা খুব কাছাকাছি এসে গিয়েছিলেন কমিউনিস্টরা। ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দীপ নিশান্তরা আইদিত ছিলেন রাষ্ট্রপতি সুকর্ণর খুব কাছের মানুষ এবং বিভিন্ন বিষয়ে তার উপদেষ্টা ও পরামর্শদাতা। ফলত রাষ্ট্র ব্যবস্থারও নানা পর্যায়ে সাম্যবাদে বিশ্বাসী মানুষজনেরা বিভিন্ন ধরনের দায়িত্ব নিয়ে কাজও করতেন। আর ঠিক এই ব্যাপারটাই হয়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শাসকদের চক্ষুশূল। কাজে কাজে তাদের প্ররোচনা এবং সরাসরি সহায়তায় সুকর্ণ সরকারের বিরুদ্ধে কুদেতা ঘটানো হলো, যার নায়ক ছিলেন স্বয়ং সেনাপ্রধান জেনারেল সুহার্তোই। বিশাল এবং বহু দ্বীপে বিচ্ছিন্ন ওই দেশের সর্বত্রই সেনাবাহিনীকে খেপিয়ে তুলে ভয়াবহ যে অভ্যুত্থান ঘটানো হলো, তারই ফলে সুকর্ণ হলেন ক্ষমতাচ্যুত, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো হল কবরস্থ, রাষ্ট্রের সব ক্ষমতা কেড়ে নিল সামরিক জুন্টা। সুহার্তো সমস্ত শাসকের মতোই একই সঙ্গে সরকার, রাষ্ট্র এবং সৈন্যবাহিনীর প্রধান বলে নিজেকে ঘোষণা করলেন। সেটা করলেন মার্কিনী বরাভয়ের আশ্বাসে। আর কম বেশি 60,000-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন ছাত্র, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক এবং কমিউনিস্ট কর্মী, তারা হলেন নিখোঁজ বা নিহত। এইবারে আসি এই নিবন্ধের মূল প্রসঙ্গে। সুহার্তো ক্ষমতায় বসেই নজর দিলেন যারা জনমানসে কিংবা সৈন্যবাহিনীতে প্রভাব বিস্তার করতে পারেন এবং পরে কি অচিরে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ক্ষমতা রাখেন, তাদেরকে নিশ্চিহ্ন করতে চাইলেন তিনি। তার হাত এড়াতে আত্মগোপন করলেন আইদিত, যার আর কোনো খবরই এত বছরের মধ্যে মেলেনি। আর অজস্র শহীদের সঙ্গে কোন গহীন অরণ্যে ভরা জনবিরল দ্বীপে হয়তো তারও দেহ গেছে মিশে। তাকে ধরতে না পারলেও স্বনিযুক্ত রাষ্ট্রপতি মার্কিনী পুত্তলিকা সুহার্তো গ্রেপ্তার করলেন। ইন্দোনেশীয় সেনাবাহিনীতে ঠিক তার পরেই যিনি ছিলেন, সেই উপসেনাধ্যক্ষ লেফটেন্যান্ট জেনারেল নিওনোকে। কাহিনীতে তো বটেই, এমনকি জনসাধারণের চোখেও তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয় একটি মানুষ। কমিউনিস্টদের গুপ্তচর এবং সেনাবাহিনীতে কমিউনিস্ট অনুপ্রবেশ ঘটিয়ে রাষ্ট্রদ্রোহিতা করছেন, এমন অজস্র অভিযোগ তুলে নিওনোকে গ্রেপ্তার করল সুহার্তোর অনুগামী সৈনিকেরা তাদের প্রভুর নির্দেশে। তারপর সামরিক জুন্টার নিযুক্ত আদালতে বিচারের নামে যা প্রত্যাশিত ছিল তাই হলো। মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হলো নিওনোর। অভিযুক্ত মানুষ, অভিযুক্তা এবং বিচারক, এদের মধ্যে তো সেখানে কোনো আইনের ব্যাপার ছিল না। অভিযুক্ত এবং বিচারক দুই সুহার্তোর অনুগামী যেখানে, সেখানে নিওনোর তো আর কোনো পরিণামই সম্ভাব্য ছিল না। এখন তার সম্পর্কে কিছু বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তিনি ছিলেন এক তরুণ সেনা অফিসার। ডাচ সাম্রাজ্যবাদীদের সঙ্গে সংগ্রামরত জনতা সুকর্ণর একান্ত বিশ্বাস ও স্নেহভাজন, তার ব্যক্তিগত দেহরক্ষীও। সেই সময় ইন্দোনেশিয়ার যারা নেতা ছিলেন, ডক্টর হাতা, ডক্টর শাহরিয়ার, সুকর্ণ, এরা ভারতীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এই সূত্রেই কোনো একবার নিওনো এদেশে আসেন, বেশ কিছুদিন থাকেনও। কলকাতাতেও ছিলেন তিনি। একটি বাঙালি মেয়ের সঙ্গে তখন তার পরিচয়, হয়তো একটু মৃদু ভালোবাসাও হয়েছিল।
সেই মেয়েটি নাকি ভারী সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তরুণ সেকেন্ড লেফটেন্যান্ট আর তার সেই বিদেশিনী আলাপিনীর প্রীতির সেতু বন্ধন করেছিল রবি ঠাকুরের গানই। এ যেন ছিল রবীন্দ্রনাথেরই সাগরিকা কবিতার ঠিক বিপ্রতীপ এক প্রেমের গল্প। তারপর একদিন গেল যে খেলার বেলা। ইন্দোনেশিয়ায় ফিরলেন সুকর্ণ ও হাতা। জাপানি বিমানের হানা এড়িয়ে তাদেরকে জাকার্তায় পৌঁছে দেন যে যুবক বৈমানিকটি। উত্তরকালে তিনিও বিখ্যাত হয়েছিলেন। তার নাম বিজু পট্টনায়ক। ওড়িশার একসময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। ফিরে যেতে হয় নিয়নেকেও। জীবনের সমুদ্র সফেন ছেড়ে নিশীথের অন্ধকার মালয় সাগর পেরিয়ে স্বদেশভূমি সুমাত্রায়। এরপর কেটে গেছে 16-17 বছর। মহাসিন্ধুর ওপার হতে ভেসে আসা অশ্রুত মহাসঙ্গীত তখন হয়তো স্পন্দিত করেছে সেই প্রৌঢ়ত্বের সীমানায় দাঁড়ানো সৈনিকের মনকে। একটুকু ছোঁয়া লাগা, একটুকু কথা শোনা, স্নিগ্ধ স্মৃতির সম্ভারে রচনা করা ফাল্গুনির প্রফুল্ল প্রহরে। রাজনীতি, সেনা শিবির, সামাজিক উত্তলতা, সব কিছুর অন্তরালে যে গান তাকে সঞ্জীবিত করত তা রবীন্দ্রসঙ্গীতই। দুরন্ত শান্তি দেওয়া বিদেশিনী রূপসী বাংলার কোনো এক বনলতার কাছে যা তিনি শুনেছিলেন, শিখেছিলেন। সুহার্ত সামরিক জুনতার আদালতে প্রত্যাশিত, নাকি অসংশয়িতই বলবো, তা সেই প্রত্যাশিত রায় ঘোষিত হবার প্রায় সঙ্গে সঙ্গেই পৃথিবীর সব রং নিভে এলো। সেই বিষণ্ণ বিকেলে বদ্ধভূমির দিকে বন্দি বিদ্রোহী সেনানায়ককে যখন নিয়ে যাচ্ছিল সুহার্তর অনুচরেরা, হঠাৎই লেফটেন্যান্ট জেনারেল নিওনো, ডেপুটি চিফ অফ স্টাফ, ইন্দোনেশিয়ান ন্যাশনাল আর্মি, ফিরে গেলেন তার যৌবন বেদনারসে উচ্ছল দিনগুলিতে। এক ঝাঁক বন্দুকের ট্রিগার ঠিক করা কড়াক পিং শব্দের ধাতব ঝনঝন আর কতগুলো ভারী মিলিটারি বুটের মশ মশ আওয়াজকে ছাপিয়ে উঠল প্রৌঢ় প্রায় সেনানায়কের কণ্ঠস্বর। গম গম করে প্রতিধ্বনিত হইল বদ্ধভূমিতে একটি বিষণ্ণ অথচ আত্মপ্রত্যয়ী গান। আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার সারে সারে। যার গান গলায় নিয়ে মরতে চলেছিলেন অকুতোভয় ওই যোদ্ধা নায়ক, সেই রবীন্দ্রনাথ তার জীবনের সূর্যাস্ত হবার কিছু আগে উচ্চারণ করেছিলেন প্রায় একই কথা। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। নিয়নোর জীর্ণ পাতার ডাক উত্তরকালে কিন্তু সার্থক হয়েছে। অনেক বছর পরে সামরিক অপশাসনের অবসান ঘটিয়েছেন ইন্দোনেশিয়াতে সুকর্ণ দুহিতা, মেঘবতী সুকর্ণপুত্রী। এই নামেই তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্রপতির দায়িত্ব নেবার সরকারি নথিতে স্বাক্ষর করেছিলেন। তাঁরই নেতৃত্বে মার্কিনী পুতুলদের হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিল সেই দেশের মানুষ। এ তো গেল রাজনীতির প্রসঙ্গ। এই উপলক্ষে তো আরও একটি ব্যঞ্জনা রয়েছে, সে হলো রবি ঠাকুরের গানের মধ্যে নিস্নাত হয়ে থাকা এক অলক্ষ্য সঞ্জীবনী প্রেরণা। সে কথা কেন ভুলবো বলুন। আর কয়েকটা কথা বলে শেষ করি। একটা কথা মনে পড়ছে সব শেষে, তুলনা করার মতন প্রসঙ্গ একটা। জঁ লুক গোদার লিবার্টিও নামে, মুক্তি নামে একটি সিনেমা করেছিলেন অনেক বছর আগে। অনেকেই দেখেছেন হয়তো সেই চলচ্চিত্রটি। যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে পড়ছে সেই দৃশ্যটির কথা, যেখানে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে বিপ্লবী নায়ককে, আর নিয়নের মতোই তিনি ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি দাঁড়িয়ে আবৃত্তি করছেন মায়াকোভস্কির লেনিন কবিতা। অবশ্য সেই দৃশ্য তো শিল্পীর কল্পনা, কিন্তু নিয়নের ওই মরণ বিজয়ী গান, রবি ঠাকুরের গান, তা একান্তই বাস্তব।
হয়তোবা তাকে প্রতিদিনের চলমান ইতিহাসে আত্মঘোষণাও বলতে পারি, যা মানুষের অপরাজেয় সত্তার অফুরান অনবচ্ছিন্ন সংগ্রামের দিগ্বলয়ের রেখাকে চেনায়, চিরন্তনের পথের দিশারি হয়ে এগিয়ে নিয়ে যায় মনকে, সমগ্র সত্তার গভীর স্পন্দনকে। মুক্তিযোদ্ধা মহান শহীদ ভগৎ সিং ফাঁসির দড়ি গলায় পড়বার মিনিট কয়েক আগে পর্যন্ত লেনিনের অন রেভলিউশন পড়ছিলেন। কুণ্ঠিত পায়ে কারাধ্যক্ষ তাকে নিতে এসে তিরস্কৃত হয়েছিলেন। कुछ देर रुक जाइए जेलर साहब, यहाँ पे दो क्रांतिकारी एक साथ बातें कर रहा, यहाँ अभी आपको आने का इजाजत नहीं। এমন আতিব্র আবেগের কথা শুনে তিনি শিউরে উঠেছিলেন। শহীদ রামপ্রসাদ বিসমিল তার কবিতা ফাঁসিতে মৃত্যুবরণ 2-3 দিন আগে লিখেছিলেন, সেই বিখ্যাত না সেই কবিতা, सरफरस की तमन्ना अब हमारा दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। চলচ্চিত্র ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু 3 শহীদকে রং দে বাসন্তী এই উৎসবের গান গেয়ে মরতে মরতে যেতে দেখেছি আমরা। তাহলে তো এই সবগুলো বাস্তব এবং কল্পনার টান টান ছিলার মতো একাগ্র আবেগের অভিব্যক্তিগুলো মিলে মিশে একাকার হয়ে গেছে। নিয়নের কণ্ঠে রবীন্দ্রনাথের এই গান, লিবের্তিওর নায়কের লেনিন কবিতার উদাত্ত আবৃত্তি, বিসমিলের কবিতা সৃষ্টি, ভগৎ সিংয়ের অন রেভলিউশন পাঠ এবং চলচ্চিত্রে ভগৎ সিংদের কণ্ঠে হোলি উৎসবের বসন্ত বন্দনা, এই সব কিছু যেন ভাবনার স্তরে স্তরে এক হয়ে মগ্ন চৈতন্যকে নাড়া দিয়ে যায় আপনার, আমার, আমাদের সবাইয়ের। আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে। আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে।